আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দীর্ঘ 16 বছর পর যশোরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি দুঃশাসন করে ক্ষমতায় টিকে থাকতে পারে না কেউ, লক্ষ্মীপুরে বললেন জামায়াতের আমির। জুলাই বিপ্লবের চেতনা ধরে এগুতে হবে। ঢাকা রাজশাহী রুটের চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনায় সাভার থেকে 3 জন গ্রেপ্তার। রংপুরে শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়নি কেউ। রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু পরিবার। খিলগাঁওয়ে ওয়ার্কশপ মালিকদের আহাজারি। জানা যায়নি 2 আগুনের প্রাথমিক কারণ, চলছে তদন্ত। বিদ্যুৎ খাতে ভর্তুকি 42,000 কোটি টাকা, জনপ্রতি 3,000 জানালেন জ্বালানি উপদেষ্টা। গরমে স্যুট না পরার পরামর্শ দিয়ে বললেন বন্ধ হবে না সেচের বিদ্যুৎ। জ্বালানি খাতের যদি সাবসিডি এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা, তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া মহারণ। ফর্মে এগিয়ে থাকলেও 5 সিনিয়র না থাকায় অজিতের কমেছে শক্তিমত্তা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। দীর্ঘ 16 বছর পর যশোরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকাল 10:30টায় যশোর স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সদস্য জনাব তসলিম আহমেদকে। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে দলটির গণজমায়েতে অংশ নেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। উত্তরবঙ্গগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। সকালে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গতকাল বিকালে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম, সবুজ এবং শরীফকে। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল, নগদ টাকা জব্দ করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন এক ভুক্তভোগী। স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী ডাকাত দলের, আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল, তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরূপটি আমরা জানতে পেরেছি। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগানে ফুল সংগ্রহ করতে যায় শিশু শিক্ষার্থী। এ সময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনায় বাড়ির মালিক সার্ভেয়ার রুহুল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগ ও বিএনপি। এতে আহত হয়েছে অর্ধ শতাধিক। সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ৬ হালের মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে কথা কাটাকাটি হয় দুপক্ষের। এরই জেরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় ১০০ ঘরবাড়ি। এর আগে খিলগাঁও তালতলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে হয় অগ্নিকাণ্ড। ছাই হয়ে গেছে পুরো গ্যারেজ। সেখানে কাজ করতে দেয়া ১০ গাড়িও পুড়ে গেছে। দুই আগুনের প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। দিবাগত রাত ১টার দিকে করাইল টিএনটির পশ্চিম অংশের বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে। তবে ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর বাড়ি পুড়ে শেষ। আমরা অসহায় কেউ নাই, আমরা ছেলেও না, সন্তানও নাই, কিছুই নাই। কবরস্থানে কাম করে বলানি পূজা মুজা খায় বাবা, কাপড় বাজার নেই, বাড়িতে নাই। আমরা অনেক কি বাজার চলমু, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে। নিজের জীবনটা নেই, বাড়িতে পারি না। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে, সিলিন্ডার লাইনের লিকেজ থেকে ঘটতে পারে এই ঘটনা। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বস্তিবাসীর অভিযোগ, লুট হয়েছে ঘরের মালপত্র। বাসার সামলাম না দোকান সামলাম, বুঝুন না কি করছি কথাটা। আপনার ঘরও গেল, আপনার দোকানও গেল, গেছে, সব গেছে ভাই, সব নিঃস্ব হয়ে গেছে একবার। দেন সব শেষ, কিচ্ছু একটা সুতো অবাদ করতে পারি না। ওদিক দিয়ে আস্তে আস্তে দোকানের ওদিকেও সব লয়ে গেছে, কিচ্ছু নিতে পারি না, কিচ্ছু সরাইতেও পারি না। এর আগে খিলগাঁওয়ের তালতলায় গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত 10টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের সমিলে, পুড়ে যায় বহু কাঠ। সব হারিয়ে ওয়ার্কশপ মালিকরা করছেন আহাজারি। 1 ঘন্টা পরে গাড়ি আসছে ফায়ার সার্ভিস। যদি গাড়িটা নগতাইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। এরপর একটা বাস্ট হইলো, এই সিলিন্ডার বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে আগুনটা ছড়াই গেল। সবই চোখের সামনে দাউ দাউ করে পুরে সব ছাই হয়ে গেল। 5,80,000 টাকা সামান কিনে দিছি, কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলো পুড়ে গেছে। কিভাবে এত বড় দুর্ঘটনা হলো, সেই প্রশ্ন সবার মুখে মুখে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নতুনভাবে দেশ গড়ে তুলতে সবার আরও আন্তরিক হওয়া প্রয়োজন, এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21শে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণে জাতীয় প্রেস ক্লাবে হয় আলোচনা সভা। সেখানে এই কথা বলেন তিনি। জানান, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো। সবশেষ ছাত্র জনতার লড়াইয়ে বিদায় নিয়েছে ফ্যাসিবাদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য একটি দেশ নির্মাণ করা যায়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সাংবাদিক মাহফুজুল্লাহ বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনুকরণীয় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকে সাংবাদিক নেতা হয়েছেন। সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন জাতি তা দেখেছে। তারা ক্ষমতাসীনদের সাথে আয় রোজগারের চেষ্টা করেছে। সাংবাদিক মাহফুজুল্লাহ এর ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম। প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খুরশিদ সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। বইমেলায় সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল শিশু প্রহর। খেলার ছলে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে শিশুদের নিয়ে আসেন অনেক অভিভাবক। তবে বিক্রি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বিক্রেতারা। আরও জানবো সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি,
21শে ফেব্রুয়ারির পরদিন কেমন দেখছেন শিশু প্রহরের ভিড় বিক্রি নিয়ে প্রকাশকরা কি বললেন সেটি একটু বলবেন। আজকে কিন্তু তুলনামূলক ভিড়টা বেশ ভালো বলা যায়, কারণ যত বেলা বেড়েছে তত ভিড়টা বেড়েছে এবং এখন কিন্তু শিশু মেলা শেষ হয়ে গেছে। একটা বড় শিশু মেলা থাকে না, কিন্তু এখনও শিশুরা আসছে বই মেলায়, বই দেখছে, বই কেনাকাটা করছে। একটি বিষয় হচ্ছে যে এবার শিশু মেলার মূল আকর্ষণ যেটি ছিল সিসিমপুর, সেই সিসিমপুরের এবার আয়োজন কিন্তু ছিল না, যার কারণে এখানে প্রকাশকরা যারা আছেন, বিক্রেতারা যারা আছেন, তারা কিন্তু বলছেন যে অন্যান্য বছরের যেরকম বিক্রি হয় এবার তার তুলনায় একটু কম হয়েছে। তার কারণ দেখা গেল যে শুধুমাত্র সিসিমপুরের উদ্দেশ্য করে অনেকে আসলেন, আসার পর তখন দেখা যায় বইমেলায় ঘুরে নানা রকম বই কেনা হয়। তবে এবার সিসিমপুর না থাকলেও কিন্তু অন্যান্য বেশ কিছু আকর্ষণ কিন্তু রাখা হয়েছে বিভিন্ন মানসিক বিকাশের জন্য, বিভিন্ন রকম খেলা, খেলতে খেলতে শেখার মতো বিষয়, গল্প বলা, এরকম বেশ কিছু জিনিস রাখা হয়েছে। সেই সাথে কিন্তু এবারে যে স্টলগুলো আছে বইমেলায়, সেই স্টলগুলো কিন্তু অনেক বেশি রঙের খেলা ছিল, নানা রকম বইয়ের অনেক বেশি ছিল, বলা যায় যে এখনও নানা রকম বইয়ের সংখ্যা অনেক বেশি। তো আসছেন শিশুরা, এসে তারা বই দেখছেন, কেনাকাটা করছেন। আবার এমনও হয়েছে যে একদম ছোট শিশু যে হয়তো কথা বলা শিখেছে, কথা একটু বলতে পারছে বা রঙকে চেনে, অক্ষর দুই একটাকে চেনে, এমন শিশুদেরও কিন্তু নিয়ে আসছেন বাবা মারা। তাদের সাথে কথা হলো যে তারা আসলে বই সম্পর্কে তো তারা আসলে জানে না, বই পড়তে পারে না, তারপরও কেন আসা। কিন্তু বলছেন যে বই মেলা শুধুমাত্র আসলে একটা মেলা না, এটি একটি ইতিহাস বহন করে। আমাদের যে ভাষা, মুক্তিযুদ্ধ, বইমেলার সাথে সেই ভাষা দিবস, মুক্তিযুদ্ধ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিজের দেশকে জানার জন্য, মাতৃভাষা, ইতিহাসকে জানার জন্য, ঐতিহ্যকে জানার জন্য কিন্তু বইমেলা যে গাঁথুনিটা, সেই গাঁথুনিটা আসলে তারা সেই ছোটোবেলা থেকেই দিতে চান। মূলত সেই কারণেই তাদের শিশুদেরকে নিয়ে আসা হয়েছে। আর শিশুদের সাথে কথা বললাম, তারা তো বেশ উচ্ছ্বসিত বইমেলা আসতে পেরে। নানা রকম বইয়ের গন্ধ, নতুন বইয়ের যেমন একটা আলাদা গন্ধ, সেই গন্ধই কিন্তু অনেক বেশি আকর্ষণ করে। তো সব মিলে বলা যায় যে আজকের দিনে মোটামুটি শিশুদের উপস্থিতি কিন্তু বেশ ভালোই বলা যায়। শাওন, বিথি, ধন্যবাদ আপনাকে। গত 6 মাসে বাড়েনি বিদ্যুতের দাম। আইএমএফ এর অনেক চাপ সত্ত্বেও দাম বাড়ানো হয়নি, দাবি করলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। সকালে উত্তরায় এক ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি। জানান ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, প্রায় 42,000 কোটি টাকা ভর্তুকি রয়েছে, জানান সেই তথ্য। এ সময় বিদ্যুতের অপচয় কমাতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। গ্রীষ্মকালে সেচের বিদ্যুৎ বন্ধ রাখা হবে না, সেটি আবারও মনে করিয়ে দিলেন উপদেষ্টা ফয়জুল কবির খান। জানান তাতে ব্যাহত হবে ফসল উৎপাদন। উপদেষ্টা বলেন ইউকল পথ হারিয়ে ফেলেছে, কোনো লক্ষ্যমাত্রা ঠিক করতে পারেনি তারা। ইটকল কর্মকর্তাদের প্রকল্প এলাকায় সময় দেওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি, এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যেত, শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ, এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। এবং এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়ায় নেই। যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কথাগুলো বলার ক্ষেত্রে, জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এই কথাগুলো যেমন আমরা তুলে ধরেছি অতীতে, এই কথাগুলো যেমন আমরা আগামী দিনেও তুলে ধরব, একইভাবে এর পাশাপাশি আমরা তুলে ধরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের কৃষককে নিয়ে কি ভাবে এবং কৃষককে নিয়ে তার কি পরিকল্পনা, সেই কথাগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের প্রিয় দল, বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য কি চিন্তা করে, কি পরিকল্পনা গ্রহণ করে, সেই কথাগুলো আমরা তুলে ধরব জনগণের কাছে।
আপনাদের প্রিয় দল, আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের শিক্ষার জন্য আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমরা কি চিন্তা করি, কিভাবে তাদের শিক্ষার কার্যক্রম আরো সুন্দরভাবে তাদের একটি 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 দৃঢ় ভবিষ্যৎ শিক্ষার মাধ্যমে তা ভবিষ্যৎ প্রজন্মের দৃঢ় ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব, সেই পরিকল্পনা আমরা তুলে ধরব তাদের কাছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তা দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি অতীতে বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করেছে এবং আমরা দেখেছি প্রতিবার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করেছে প্রতিবার আমরা চেষ্টা করেছি দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করার জন্য। হতে পারে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা 31 দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। কেন এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্নটি আসলো? প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল করেছেন, তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত স্বৈরাচার তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। শুনছিলাম তারেক রহমানের বক্তব্য। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করে বার্তা দিয়েছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী। হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনও আটকও হয়নি কেউ। এর আগে শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাত 8টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতরা হলেন হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক লিটন হোসেন। অন্যজন কুষ্টিয়া জেলার বাসিন্দা রাইসুল ইসলাম। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। 3টা আলাদা ভাবে পড়ে আছে এবং প্রত্যেকেই মাথায় গুলি করে। দর্শক, বিস্তারিত জেনে নিতে চাই এই বিষয়ে। ঝিনাইদহ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম আনসারি। নাসিম, চরমপন্থী সংগঠনের হত্যার দায় স্বীকারের বিষয়ে পুলিশ কি বলছে? শাওন, যে চাঞ্চল্যকর ঘটনা ঝিনাইদহে গতকালকে রাতে ঘটে গেছে, সেই ঘটনায় যে 3 জনকে হত্যা করা হয়েছে গুলি করে, তার ভিতরে একজন হানিফ, দ্বিতীয়জন হচ্ছে তারই শ্যালক লিটন এবং আরেকজন হচ্ছে রাইসুল। 2 জনের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড, একজন হচ্ছে কুষ্টিয়াতে বাড়ি। এই 3 জনের কিন্তু যারা হত্যা করেছে তাদের দাবি করেছেন যে জনযুদ্ধের সাথে তারা সম্পৃক্ত এবং তারা যে নিষিদ্ধ সংগঠন কালু নামের এক ব্যক্তি বিভিন্ন খুদে বার্তার মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই বার্তাগুলো কিন্তু ছড়িয়েছেন। সেটা নিয়ে কিন্তু পুলিশের ভিতরে স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ কাজ করতেছে বলে পুলিশের সাথে আমার কথা হয়েছে। তবে হত্যার ক্লু, মোটিভ এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। এই বিষয়ে তারাও কাজ করছে, এই বিষয়ে এখনো পর্যন্ত মামলা হয়নি। এইমাত্র ঝিনাইদহ মর্গে কিন্তু লাশ 3টি আনা হয়েছে। স্বাভাবিকভাবে তাদের স্বজনরা এসেছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে মর্গে এখন ভিড় করে রয়েছেন স্বজনরা এবং পোস্টমর্টেমের জন্য কিন্তু লাশ আনা হয়েছে। এবং পুলিশ যে কাজ করতেছে সেখানে কিন্তু পুলিশের যে অ্যাডিশনাল এসপি বলেছেন যে ব্যক্তিগত দ্বন্দ্ব, সামাজিক আধিপত্য বিস্তার এবং জনযুদ্ধ বা নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে কিনা সবকিছু বিষয় নিয়ে পুলিশ কাজ করছে। কারণ নাসিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে মার্কেটে ঢুকে প্রকাশ্যে কোপানো সেই দোকান কর্মচারী আকাশ এখন আইসিইউতে। চাঞ্চল্যকর এই ঘটনার পর চাপাতি সহ 2 জন ধরা পড়েছে। তবে এখনও আতঙ্কে মার্কেটের ব্যবসায়ী কর্মচারীরা। বেপরোয়া দুর্বৃত্তদের দৌরাত্মে অতিষ্ঠ তারা।
গেল বুধবার রাতে নগরীর রাতোরার ডিপো আজিজ মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী আকাশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপায় দুর্বৃত্তরা। গুরুতর জখম হয় হাতে পায়ে। দোকান থেকে নেমে যাই দেখি যে আমার ছেলে ওখানে পড়ে রয়েছে কোপানো অবস্থায়। হাতের রক কাটে গেছে, পায়ের এখানে নলা কাটে গেছে, পিঠে কূপ দিছে। লগে লগে আমি নিয়ে মেডিকেল নিয়ে গেছি। মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পাঠিয়ে দেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আটকে উঠছিলেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে এখানে আসি এই পড়ে গেল, যাকে কোপাচ্ছে এই পড়ে গেল। তারপরে ওখানে ওকে কয়েক কোপ দেওয়ার পরে আমি কই কি ওকে কোপাচ্ছে কেন? কথা বলতে বলতে ডেকে নিয়ে আসছে, আইনা প্রকাশ্য এখানে কোপা শুরু করছে। কোপা এরা এদিকে চলে গেছে। এই জায়গায় ওখান থেকে দোকান থেকে এনে তাই কোপাইছে। আশেপাশে যারা মানুষ বোঝার আগেই সে এখান থেকে চলে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যে হাত দিয়ে রক্ত বেরিয়েছে, যে পা দিয়ে রক্ত বেরিয়েছে, যে ঠিক আছে। রক্ত দেখে আমি নিজেই সেন্সলেস হয়ে গেছি। যে ঘটনার পর থেকেই ভীত সন্ত্রস্ত মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। এখানে অহরহ কিন্তু এখানে চিল্লায়, এইসব ছেলেগুলা কন্টিনিউ আসে। এখানে মোবাইল নিয়ে যাচ্ছে, ছিনতাই হচ্ছে, আবার রেলের 3 তাস বসাচ্ছে। ওইদিকে কোনার মধ্যে ধরে নিয়ে ফেলতেছে, ওইদিকে নিয়ে ফেলতেছে। এগুলো প্রশাসনের কোনো চোখের মধ্যে তো পারতেছে না। এগুলো নিয়ে তো নিজেদের মধ্যেও তো ভয়ভীতি আছে না? অবশ্যই আছে। ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না ওদের জন্য। বই তো কাজ করতেছে, এটা তো নিরাপত্তা তো লাগবে, আমাদের নিরাপত্তার অবশ্যই প্রয়োজন। এটা প্রতিরোধ করার জন্য সরকারিভাবে আমরা প্রশাসনের সহায়তা চাচ্ছি। এ ঘটনায় মামলার পর ধারালো চাপাতি সহ জুলহাস ও শাহিন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পূর্ব পরিচিত, তারা বন্ধু ছিল। তারা 1 মাস আগে চা খাচ্ছিল। চা খাওয়ার সময় যে ভিকটিমের গায়ে চা পড়ছে, এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। ওই রেসটা রয়ে গেছে আর কি, শেষ হয়নি, যেটার রেজাল্ট হচ্ছে এই ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাস চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন, আহত কমপক্ষে 10 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। পরে গাছের সাথেও ধাক্কা খায় বাসটি। এতে আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার সহ 12 জন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান সুব্রত ও আরিফ হোসেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোহাগ পরিবহনের পিছনে পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসতেছিল, তো সোহাগ পরিবহন সাম্পানের ভিতরে ঢুকতেছিল ডাইনে। এই গাড়ির ড্রাইভার বা যারা চালাচ্ছিল এটা ভালো খেয়াল করে নেই, এটা ওই সোহাগের পিছনে লেগে যায় এই দুর্ঘটনা ঘটে। এবার জানবো এতিম হাতিদের কথা, তাদের বেড়ে ওঠার গল্প। কক্সবাজারের গহীন জঙ্গলে জন্মের সময়ই যে হাতি তার মাকে হারায়, তাদেরই পরম যত্নে বড় করা হয় ডুলা হাজরা সাফারি পার্কে। 50 দিন থেকে 3 মাস বয়সী এই হস্তি শাবকদের বেড়ে ওঠা মাহুতের হাত ধরে। পার্কের কর্তারাই এই হাতিদের বাবা মা। কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবিকে সাথে নিয়ে এতিম হাতিদের কথা জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। তার বয়স মাত্র 50 দিন। দাপিয়ে বেড়াচ্ছে পুরো আইসোলেশন ওয়ার্ড। কক্সবাজারের ডুলা হাজরা সাফারি পার্কে প্রায় 2 মাস ধরে এই দৃশ্য নিয়মিত। মানুষ দেখলেই কখনো ধাক্কা দেওয়ার চেষ্টা, কখনো বা তার সাথে দৌড়ানো। এই হলো বাচ্চা হাতিটির শখ। গেট খোলা পেলেই এক ছুটে বাইরে যাবার সুযোগও হাতছাড়া করতে চায় না। ছোট্ট এই আইসোলেশন সেন্টারে আদর যত্নের কমতি নেই হস্তি শাবকের। 4 জানুয়ারি টেকনাফের গহীন পাহাড়ে শাবকটিকে জন্ম দিতে গিয়ে মারা যায় মা হাতিটি। বন কর্মকর্তারা জানান, প্রসবের সময় জরায়ু বের হয়ে যাবার কারণে অতিরিক্ত যন্ত্রণায় মারা যায় মা হাতিটি। এরই মাঝে মাহুতের সাথে গড়ে উঠেছে ছোট্ট হাতিটির দারুণ বন্ধুত্ব। আদর যত্নেও ঘাটতি রাখা হচ্ছে না। অন্তত 10 ভাগে দিনে 10 লিটার দুধ খাওয়ানো হচ্ছে হাতিটিকে। 50 দিনেই যার ওজন হয়েছে 130 কেজি। এমন আদরের হাতিটির নতুন নামের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। দুধ ছাড়া কিছু খাই না, তো আমরা প্রতিদিন 10 বেলা করে দুধ খাওয়াই। তো সকালে 9টার দিকে বের করে একটু রোদের একটু ছোঁয়া লাগাই, তারপরে 8 ঘন্টা পরে আবার ভিতরে ঢুকে রাখি। মানুষ দেখলে ওই মায়ের কথা হয়তো মনে পড়ে।
শুধু এই নবজাতকটি নয়, একই পার্কে দেখা মিলবে 18 মাস বয়সী আরও একটি এতিম শাবকের, যার নাম রাখা হয়েছে বীর বাহাদুর। 2023 সালে খুবই অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় বীর বাহাদুরকে। 18 মাস যত্নের পর বীরের ওজন এখন প্রায় 300 কেজি। শারীরিকভাবেও অনেকটাই সুস্থ সে। এতিম বাচ্চা নেচারের মধ্যে হাতি আসলে এগুলো সার্ভাইভ করবে না। আর হাতির বিহেভিয়ার, হাতি তো অনেক লং ওয়ে জার্নি করে, ফলে ওদের টেরিটরি অনেক বড়। ওদের তার পথ না চিনে তখন বিভিন্ন জায়গায় লোকালয়ে চলে যাবে বলে মানুষ তখন এটাকে মেরে ফেলবে। আমাদের এই এগুলোর এম হচ্ছে এখানে আমরা এগুলোকে লালন পালন করবো এবং বড় হয়ে পার্কেই থাকবে। মায়ের আদরের কাঙাল এই হাতিগুলোকে আইসোলেশনে রাখা হবে 3 বছর বয়স পর্যন্ত। তারপর ছেড়ে দেয়া হবে পার্কের প্রাকৃতিক পরিবেশে। মাহারা এই সন্তানগুলো আদরের জন্য সবসময়ই মুখিয়ে থাকে, তাই তাদের আদর যত্নে কোনো কমতি রাখা হয় না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নেতানিয়াহুর হুমকির 24 ঘন্টা না পেরুতেই পশ্চিম তীরে আবারও অভিযান এবং ধরপাকড় শুরু করেছে আইডিএফ। ইসরায়েলের যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণের পর পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়ানোর হুমকি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর থেকেই অঞ্চলটিতে চালানো হচ্ছে তাণ্ডব। আটকও হয়েছে অনেকে। আতঙ্কে এলাকা ছাড়ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা। সন্ত্রাসবাদ উৎখাতের নামে পশ্চিম তীরে চলছে ইসরায়েলি আগ্রাসন। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। আতঙ্কে আবাসস্থল ছাড়ছেন অনেকে। অভিযান চলাকালে পশ্চিম তীর সফর করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, গাজা উপত্যকার পর পশ্চিম তীরও আস্তানা গেড়েছে সন্ত্রাসীরা। যে কোনো মূল্যে প্রতিহত করা হবে তাদের অপতৎপরতা। সন্ত্রাসীদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা পরিষ্কার, কোনো ছাড় দেওয়া হবে না। হামাস সহ প্রতিটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে এ লড়াই। যারা বোমা হামলা করেছে তাদের চূড়ান্ত পরিণতি দেখব আমরা। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ হয়। একে সন্ত্রাসী হামলা আখ্যা দেয় তেল আবিব। এর প্রতিশোধ নিতে পশ্চিম তীরে অভিযানের পরিধি বৃদ্ধির ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেনারা অসাধারণ কাজ করেছেন। যেসব এলাকা এবং সড়ক একসময় সন্ত্রাসীদের কবজায় ছিল সেগুলো এখন মুক্ত। হামাসকে নিশ্চিহ্ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়িয়েছি। যুদ্ধবিরতির পর থেকেই পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়ায় ইসরায়েল। নতুনভাবে অঞ্চলটিতে 1000-এর বেশি বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নতুন রাজনৈতিক দলের শীর্ষ 4টি পদ মোটামুটি নিশ্চিত। এরই মধ্যে আরও 2টি পদের বিষয়ে প্রস্তাব এসেছে, তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন দলের নতুনত্ব নিয়েও কথা বলেছেন তিনি। এটা 4 জনের একটা ডেকোরাম থাকবে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এবং ওটার প্যারালাল তো হওয়ার প্রয়োজন নেই। আসলে প্রত্যেকের কাজ আলাদা আলাদা, এবং প্রত্যেকের যখন আমাদের যে কোনো একটা বিষয় সেন্ট্রাল ডিসিশন হবে, যে একটা ডেকোরাম থাকবে, সবার একটা ভোট, সে যে পদেরই হোক না কেন, একটা করে ভোট তারা ওন করবে, এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে বা অধিকাংশ ভোট কোনো একটা সিদ্ধান্তের যেদিকে যাবে, পক্ষে বা বিপক্ষে, ওইভাবেই সিদ্ধান্ত হবে।